হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। আজকে করব তাপের ঘটনাসমূহের গাণিতিক প্রশ্ন, সব থেকে ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন, যেটা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর WBBSE বোর্ড, মানে বাংলা মিডিয়ামের। তো ব্যাপার হচ্ছে, আমি এখানে শুধু ডাইরেক্ট তো বলে দিতে পারি না, নিউমেরিক্যাল সলভ করে দিতে পারি না। তার আগে নিউমেরিক্যালস রিলেটেড যে সমস্ত ধারণাগুলো আছে আমি চাইবো অনেকটাই প্রকাশ করে দিতে। তার জন্য ভিডিও কিন্তু বড় হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখো এবং শেষে একটা বিশেষ, তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা থাকবে। তো চলো দেরি না করে স্টার্ট করি তাপের ঘটনাসমূহ। আসলে আমার কথা ছিল হচ্ছে রাসায়নিক গণনাটা করার, কিন্তু নেক্সট ডে আমি রাসায়নিক গণনাটা করে দেবো, কারণ শুরু যেখানে করে দিচ্ছি তাপের ঘটনাসমূহ লিখেও ফেলেছি, আমার এখন লেখা পরে মনে পড়ছে। চলো দেরি না করে স্টার্ট করি। তাপ কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। শক্তি না, শক্তির রূপ, শক্তি বলা যেতে পারে। তুমি কোনো শক্তিকে আটকে রাখতে পারবে না যদি সেই শক্তিটা তুমি বিভিন্ন রূপে তুমি স্টোর করতে পারো। যেমন ধরো, এই যেমন লাইট জ্বলছে, তো এখানে কি হয়, প্রথমে চার্জটা ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক্যাল এনার্জি, মানে আধানগুলো তড়িৎ শক্তি হিসাবে স্টোর হয়। তারপরে সেইটা, মানে ওটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হচ্ছে, তড়িৎ শক্তিটাই সেইটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই জন্য আমি তোমাদেরকে বলি যে যখনই তোমরা পড়ছো, মানে আমরা যখন তোমাদেরকে পড়াচ্ছি, তখন আমরা কি করছি, আমরা আমাদের এনার্জি দিচ্ছি। উই আর কনভার্টিং আওয়ার পোটেন্সিয়াল এনার্জি দ্যাট উই হ্যাভ। আমাদের কাছে যেটা স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। তোমার কাজ, তুমি ওইটা স্টোর করে নিয়ে যাচ্ছ, তুমি ঘরে গিয়ে রাখতে পারবে না। তোমাকে কি করতে হবে, এটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে নিতে হবে। তুমি পোটেন্সিয়াল এনার্জি হিসাবে স্টোর করছো, মানে স্থিতিশক্তি হিসাবে স্টোর করলে সেটাকে তুমি কাইনেটিক এনার্জি মানে গতিশক্তিতে রূপান্তরিত করো। মানে কি, খাতায় লেখো, প্র্যাকটিস করো, অ্যাপ্লাই করো। তো এই জন্যই বলা হয় তাপ কি এক প্রকার শক্তির রূপ। সেই তাপ যখন দেবো, কোনো মানে বস্তুকে যদি তাপ দিই বা তাপ নিই, তার ফলে কি হয়, তার মধ্যে তাপমাত্রার পরিবর্তন ঘটে। তাপমাত্রা কি, তাপের কারণ। আর তাপ হচ্ছে কি, এই তাপমাত্রা হচ্ছে ফলাফল, আর তাপ কি, কারণ। তাপ দেওয়ার ফলে তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস ঘটে। সেটা তাপ দিচ্ছ না নিচ্ছ বস্তু থেকে, সেটার উপর ডিপেন্ড করে। তো বেসিক্যালি আমরা এখানে বোধগম্য তাপের কথাই বলবো, মানে নর্মাল হিট। উই আর নট টকিং অ্যাবাউট ল্যাটেন্ট হিট। সেটা অবস্থার পরিবর্তনে গিয়ে আমরা দেখবো পরবর্তীকালে। তোমরা মেবি ক্লাস 9-এ পড়ে নিয়েছো তোমাদের বাংলা বোর্ডে। তো যাই হোক, আবার 11-এ গিয়ে পড়বে। তাপের ঘটনাসমূহের মধ্যে প্রথম যেটা আসে হচ্ছে তাপ দিলে কি হয়। তাপ দিলে তাপমাত্রার পরিবর্তন ঘটে। তাপ কি হয়, উচ্চ তাপমাত্রা সম্পন্ন বস্তু থেকে নিম্ন তাপমাত্রা সম্পন্ন বস্তুতে ট্রান্সফার হতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তারা তাদের তাপমাত্রা সমান হচ্ছে। এটা একটা কেস। আসলে ব্যাপারটা ছিল হচ্ছে, যতক্ষণ না তারা তাপীয় সাম্যাবস্থায় যাচ্ছে। তাপীয় সাম্যাবস্থার শর্ত কি? তাপীয় সাম্যাবস্থার শর্ত হচ্ছে, তাপীয় সাম্যাবস্থা দেখো, আমরা পড়েছি, তোমরা ক্লাস 9-এ পড়েছো বল ও গতিতে। কখন একটা বস্তুর যান্ত্রিক সাম্যাবস্থায় যায়? যখন বল প্রয়োগ করি। বল সবের জন্য দায়ী, কারণ তুমি এই দিকে বল দিচ্ছ, মনে করো কাউকে এই দিকে ঠেললে, তার ত্বরণের পরিবর্তন কোন দিকে হবে? বলের দিকে। তার বেগের পরিবর্তন কোন দিকে হবে? বলের দিকে। তার ভরবেগের পরিবর্তন কোন দিকে হবে? যেদিকে বল সেদিকে। সরণের পরিবর্তন কোন দিকে হবে? যেদিকে বল সেদিকে। আমি অ্যাপ্লাইড ফোর্সের কথা বলছি, প্রযুক্ত বলের কথা। সেক্ষেত্রে ফোর্সটাই ছিল সব, তো সেখানে আমরা ফোর্সকে জিরো করছিলাম। তাহলে এইখানে সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে তাপমাত্রা। তো বিজ্ঞানীরা প্রথমে তাপমাত্রাকে শূন্য বললো। ওইখানে কি এক্সটার্নাল নেট ফোর্স জিরো ছিল, এখানে কি তাপমাত্রা শূন্য। কিন্তু তাপমাত্রা শূন্য করলে বিভিন্ন স্কেলের তাপমাত্রা বিভিন্ন, তার জন্যে, কারণ 0°C কেলভিন স্কেলে 0 নয়, আলাদা হয়, ফারেনহাইট স্কেলে আলাদা। সেই জন্য তখন বললো তাপমাত্রা ধ্রুবক হবে। কি হবে? তাপমাত্রা ধ্রুবক হবে, টেম্পারেচার শুড বি কনস্ট্যান্ট। এইটা হচ্ছে শর্ত।
এখন দেখো, তুমি যখন বলছো যে তাপমাত্রা সমান হবে, সেক্ষেত্রে কি মাঝখানের যে মিডিয়ামটা সেটা তাপের সুপরিবাহী। যদি আমি এরকম করেছি যে এমন ঘরে রাখলাম যে এইখানের সঙ্গে এর তাপমাত্রা পরিবর্তন হবে না, এও তাপমাত্রা এক্সচেঞ্জ করছে না, এও মানে এ তাপ দিচ্ছে না, এও তাপ দিচ্ছে না, তাপমাত্রার এক্সচেঞ্জ হচ্ছে না, তাপমাত্রার পরিবর্তন ঘটছে না, তাহলে কিন্তু তারা তাপীয় সাম্যাবস্থায় আছে। মেবি নিটে এরকম একটা কোশ্চেন দিয়েছিল। যাই হোক, তো তাপমাত্রা ধ্রুবক হচ্ছে তাপীয় সাম্যাবস্থার শর্ত। এবার এইখান থেকে প্রথম কথা হচ্ছে তোমাকে জানতে হবে দ্বিধাতব পাত কি। দুটো ধাতব পাত, সেটা কি দ্বিধাতব পাত? তার আগেও আমরা ধরে নিই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যে কোনো একটা কঠিন বস্তু প্রসারণ, আমরা এখানে তাপ দিলে যে কোনো পদার্থের কি হয়, প্রসারণ ঘটে। কেন প্রসারণই ঘটে সেটা তোমরা জানো, হায়ার ক্লাসে গিয়ে পড়বে যে এনার্জি গ্রাফ আছে, হ্যাঁ, ইন্টারমলিকুলার স্পেসের সঙ্গে এনার্জির গ্রাফ আছে। সেই এনার্জির গ্রাফটা কি, ওটাকে বলা হয় এনার্জি ওয়েল। সেটা হচ্ছে সিমেট্রিক্যাল নয়, মানে একই ধরনের নয়, অ্যাসিমেট্রিক্যাল, যার ফলে তাপ দিলে কি হয়, সমস্ত বস্তুর প্রসারণ ঘটে। হ্যাঁ, এক্সেপশান একটা দুটো থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য এর সেক্ষেত্রে, যেমন ইনভারের প্রায় হয় না বললেই চলে, এরকম হতে পারে, কিন্তু সমস্ত পদার্থেরই কী হবে, প্রসারণ ঘটবে। এখন এই প্রসারণ হলে কি হয়, কেন প্রসারণ ঘটে? প্রসারণ তিনটে পদার্থ আছে, তো কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। আমরা প্রথমে কঠিনের প্রসারণের জন্য কথা বলবো। চলো, কঠিনের প্রসারণ। এখন দেখো, তুমি দেখে থাকবে সমস্ত কঠিন পদার্থ সমানভাবে বাড়ে বা কমে না, তাপ দিলে সমানভাবে বাড়ে না, একজন বেশি বেড়ে যায়, একজন কম বেড়ে যায়। কেন? এরা প্রসারিত হবে তাদের একটা নিয়ম মেনে, সেটাকেই বলবো প্রসারণ গুণাঙ্ক। ধরো দৈর্ঘ্যের কথা বলছি আমরা, কারণ কঠিন পদার্থের কি হয়, দৈর্ঘ্য হয়, ক্ষেত্রফল হয়, আয়তন হয়। তার মানে একটা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, মানে যেটা ক্ষেত্রফল নিয়ে কথা হবে, আর একটা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেখানে আয়তন নিয়ে কথা হবে। এখন দৈর্ঘ্য দেখবে সমান বাড়ছে না, তার মানে নিশ্চয়ই এদের প্রসারণের যে গুণের অঙ্ক, গুণাঙ্ক মানে কি, গুণের অঙ্ক, গুণক অঙ্ক, সেটা সমান নয় দুজনের। সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মনে করো T1 বা θ1 তাপমাত্রায়, T1 দেখো, T1 বইতে টিফি দিয়াই থাকবে, সেক্ষেত্রে তোমার বুঝতে সুবিধা হবে। T1 উষ্ণতায় কোনো পদার্থের দৈর্ঘ্য, তো কঠিন পদার্থের দৈর্ঘ্য ছিল L1, উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো, T2 উষ্ণতায় তার দেখা গেল দৈর্ঘ্য L2। এখানে কি T2 ইজ গ্রেটার দ্যান T1, মানে উষ্ণতা তুমি বাড়িয়েছো। তাহলে তুমি আমাকে বলো উষ্ণতা বৃদ্ধি কত, T2 মাইনাস T1। আমি যদি এটাকে ডেল্টা টি ধরি, মানে তাপমাত্রার পরিবর্তন, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি তোমার L2 মাইনাস L1, এটাকে যদি ডেল্টা এল যদি ধরি, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে, এখানটা আমি ঠিকঠাক নেব, তাহলে স্পেস পাবো। তাহলে তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আসবে এটাকে আমরা আলফা দিয়ে লিখি। যে কোনো গুণাঙ্ক, সে দৈর্ঘ্য হোক, ক্ষেত্র হোক, আয়তন হোক, রোধ হোক বা রোধাঙ্ক হোক, সেটা হয় হচ্ছে, এখানে যেহেতু দৈর্ঘ্য নিয়ে কথা বলছি, সেই জন্য দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতার পরিবর্তন। এখানে যেহেতু বৃদ্ধি হচ্ছে, তুমি বৃদ্ধি দিয়েও লিখতে পারো, এটাই তোমার ফর্মুলা। যে কোনো, এখানে দৈর্ঘ্য রিলেটেড, সেই জন্য দৈর্ঘ্য পরিবর্তন। যদি তোমার ক্ষেত্র হয়, ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন বাই প্রাথমিক ক্ষেত্রফল ইনটু উষ্ণতার পরিবর্তন। তাহলে লিখবো কি, ডেফিনেশন কি নেবো? দেখো, উষ্ণতার পরিবর্তনকে যদি আমি একক ধরে নিই, মানে এক ধরে নিই, কোনো পদার্থের একক উষ্ণতার পরিবর্তনের জন্য
একক উষ্ণতা পরিবর্তন করলে দৈর্ঘ্য পরিবর্তন এবং প্রাথমিক দৈর্ঘ্যর অনুপাতকেই আমরা কি বলবো? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কিংবা কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করলে প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে কত দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে তাকেই কি বলবো? ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কারণ এটা তোমার ইউনিট থাকছে, এটা এক হয়ে গেলে এইটা বাই এইটা মানে কি, এর তুলনায় এ কত হচ্ছে, প্রাথমিক দৈর্ঘ্যের সাপেক্ষে কতটা দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে। যদি ক্ষেত্রফল দেয় তাহলে ক্ষেত্রফল দিয়ে করবে, একই জিনিস লিখে দেবে, ক্ষেত্রফল লিখে দেবে দৈর্ঘ্যের জায়গায়, আয়তন দিলে আয়তন দিয়ে দেবে কঠিনের ক্ষেত্রে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। তাহলে এইখান থেকে তোমার আসবে আলফা L1 T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1। তাহলে L2 L1টা এদিকে যাবে, L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। আমি L1টাকে দিকে নিয়ে গেলাম, কমন যাবে। L2 ইজ ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এইটা তোমার অন্তিম দৈর্ঘ্য কত হবে সেটার ফর্মুলা। এবার এইখান থেকে একটুখানি দেখো, L2 আমি L1টাকে দিকে নিয়ে এলে নিচে চলে আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইন্টু আলফা T2 মাইনাস T1। এইখান থেকে তুমি বলতে পারবে অন্তিম দৈর্ঘ্য আর প্রাথমিক দৈর্ঘ্যের অনুপাত কত, তুমি এইটাই ইউজ করে। এখান থেকে তুমি এইখানটা ডেল্টা টিও ইউজ করতে পারো, L2 ইজ ইকুয়াল টু L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। এই হচ্ছে ফর্মুলা। দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা L দিয়ে লিখব, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি লিখবো? ক্ষেত্রফলের জন্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমি এই ধারটাতে লিখছি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। দেখো আমার বোর্ডে অতটা জায়গা নেই, তার জন্য আমাকে ছোট করে সব জায়গাটা মেনটেন করতে হচ্ছে। এটাকে বিটা দিয়ে লেখা হয়, সেক্ষেত্রে লিখব বিটা ইজ ইকুয়াল টু A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। A1 কি? T1 টেম্পারেচারে কত ক্ষেত্রফল, A2 কি? T2 উষ্ণতায় কত, T2 গ্রেটার দ্যান T1। তাহলে এইখান থেকেও একইভাবে পাবো A2 সমান 1 প্লাস বিটা ইন্টু T2 মাইনাস T1। সরি 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 সরি, এদিকে A1টা করে দাও, তাহলে হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে। সেম ভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক, একে গামা দিয়ে লেখা হয়, গামা সমান হয় V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এইখান থেকে V2 বাই V1 তোমার আসবে গামা এই 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। এগুলো ফর্মুলা স্যার মনে রাখতে হবে। দেখো আমি যদি ডিটেলসে এখন বলতে যাই তাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তাহলে ওয়ান শট করতে হবে, সেগুলো 2 ঘন্টার গায়ে চলে যাবে, কারণ অনেক জিনিস আছে এখানে। তুমি যদি ডিটেলসে পড়তে যাও অনেক কিছু জিনিস পড়তে হবে। যাই হোক, এই ছিল। এখন স্যার এদের একক কি হবে? দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দেখো দৈর্ঘ্যের পরিবর্তন কিসের একক? এইটা হচ্ছে দৈর্ঘ্যের একক। আরে পরিবর্তন কি হয় তারই একক হয়, দৈর্ঘ্যের পরিবর্তন হলে দৈর্ঘ্যের একক। প্রাথমিক দৈর্ঘ্য মানে কি? এটাও দৈর্ঘ্যের একক। কিন্তু উষ্ণতার পরিবর্তন মানে উষ্ণতার একক। তাহলে এইখান থেকে দৈর্ঘ্যের একক কেটে গেল, তার মানে 1 বাই উষ্ণতার একক হবে। ফলে এই আলফার এসআই একক হবে, এসআই একক কত হবে? 1 বাই কেলভিন বা কেলভিন ইনভার্স। আর সিজিএস একক কি হবে? 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড বা তুমি লিখতে পারো ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এবার দেখো আলফা এইখানে যদি দৈর্ঘ্য হয়, ক্ষেত্রফলের জন্য কি হবে? সেই একই, ক্ষেত্রফলের একক কেটে যাবে। তার মানে আলফা বিটা গামা সবারই একক একই।
দেখো নাম দিয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কিন্তু দৈর্ঘ্যের একক নেই। কেন নেই এটা লিখে দিতে পারবে, দিলেই হয়ে গেল। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নাম দিচ্ছে, কিন্তু কি ক্ষেত্রফলের এককই নেই। তার মানে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক এরা কার এককের উপর নির্ভরশীল? উষ্ণতার এককের উপর নির্ভরশীল। এবার দেখো যেহেতু এখানে টেম্পারেচারের পরিবর্তন আছে, এখানে দেখো এই যে ডেল্টা টি, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেল সমান হবে, কারণ এখানে তো ডিভিশন দেখতে হবে। ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কটা ডিভিশন থাকে? 100টা। কেলভিনেও কটা? 100টা। তার মানে ডিভিশনের চেঞ্জ সেম, মানে এদের ভ্যালু সেম হবে। কিন্তু ফারেনহাইটের স্কেলের চেঞ্জ কিন্তু, স্কেলের ডিভিশন কিন্তু আলাদা। এর 100টা হলে 180টা। সেক্ষেত্রে আমরা সমান বলতেই পারি এই যে আলফা বা বিটা, আচ্ছা এই দিকটা আমি মুছছি, একটু মুছে দিই, নাহলে জায়গা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন লিখে দিই, তাহলে মুছে দেবো। আলফা এফ সমান 5/9 টাইমস অফ আলফা সি। এটা মনে রাখবে। আলফা বলুক আলফা, বিটা বলুক বিটা, গামা বলুক গামা, এটাই হবে সব সময়। ফারেনহাইটের সঙ্গে সেন্টিগ্রেডের এককে স্কেলের ডেল্টা চেঞ্জ হয়, ডেল্টা টি চেঞ্জ হয় 5/9 এই আলফা বা বিটা বা গামার ক্ষেত্রে। আলফা এফ ইজ ইকাল টু 5/9 টাইমস অফ আলফা সি। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য শর্ট কোয়েশ্চেন, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য শর্ট কোয়েশ্চেন। এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে কেন দৈর্ঘ্যের একক থাকে না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এরপর এই যে আলফা বিটা গামা এদের মধ্যে সম্পর্ক আছে। এদের মধ্যে সম্পর্ক কি? এখানে লিখে দিচ্ছি, দেখো এখানটা লিখেছি। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। দেখো দৈর্ঘ্য কি হয়? এল। ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্যের স্কোয়ার। আর আয়তন কি হয়? দৈর্ঘ্যের কিউব, মানে দৈর্ঘ্যের এককের। সেক্ষেত্রে তোমরা 9-এ হয়তো পড়েছো, তোমাদের আছে কিনা আমি জানি না, মনে হচ্ছে নেই তোমাদের, যে আমাদের ত্রুটি যেগুলো স্কোয়ার হয়, যেগুলো পাওয়ারে থাকে, তার যখন ত্রুটি বার করি, মানে পরিবর্তন বাই অরিজিনাল করি, তখন পাওয়ারগুলো পাশে এসে বসে। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কোয়ার হলে কি হবে? ক্ষেত্রফলের পরিবর্তন বাই ক্ষেত্রফল, 2 ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য, এরকমভাবে হয়। তো এই সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে। এটা তোমরা 11-এ গিয়ে প্রমাণ করবে কীরকমভাবে হয়, তখন বুঝতে পারবে আরও ভালো করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বিটা ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ আলফা, এবং গামা সমান 3 টাইমস অফ আলফা, আর গামা সমান 3/2 টাইমস অফ বিটা। মানে বিটা আলফার দ্বিগুণ, গামা আলফার 3 গুণ, আর গামা হচ্ছে বিটার 1.5 গুণ। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো, তার মানে আলফা বিভিন্ন হবে বিভিন্ন পদার্থের জন্য। আলফা পদার্থের উপর নির্ভর করে। লোহার আর পিতলের সমান নয়, আলাদা আলাদা। সে তুমি লোহার এইটুকুনি টুকরো নাও বা এত বড় টুকরো নাও, সেক্ষেত্রে লোহার ক্ষেত্রে সব সেম। কিন্তু মনে করো লোহা আর পিতল, লোহা আর পিতলের ক্ষেত্রে আলাদা আলাদা। এই আলফা বিটা গামা দ্যাট ডিপেন্ডস আপন অনলি দ্য মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর বা মেটেরিয়াল অফ দ্য ম্যাটার। সাবস্ট্যান্সের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, বাকি কাজের উপর নির্ভর করে না। বোঝা গেছে? চলো নেক্সট জিনিসগুলো একটু আলোচনা করি। দেখো বলতে গেলে এখানে তো ধীরে ধীরে বলতে হবে, অনেক জিনিস হয়ে যাবে, ফলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যাতে তোমাদেরও হবে না। তো তোমাদেরকে এখন সবাই এমনিই বলে যে তোমরা ফোন ঘাঁটবে না বেশি, তোমরা নাকি ফোন অ্যাডিক্টেড। আমি মেনে নিলাম, কিন্তু এটুকুও আমি মানি যে তোমাদের হয়তো ফোন, তোমরা অনেকেই গেম খেলো, গেমিংয়ের পিছনে টাইম নষ্ট করো। দেখো খেলো, তোমাকে বারণ কেউ করে নেই, এন্টারটেনমেন্টও দরকার, একে বাঁচিয়ে রাখার জন্য এন্টারটেনমেন্ট দরকার। তুমি পড়াশোনাটাকে এন্টারটেনমেন্ট বানাও, বাকি এন্টারটেনমেন্ট যদি তুমি করবে না আমি বলি না। তুমি গেম খেলো, কিন্তু 1 ঘন্টা মানে 1 ঘন্টাই খেলো, 1 ঘন্টা 1 মিনিট হবে না। দিস টাইপ অফ রুলস অ্যান্ড রেগুলেশন ইউ শুড নিড টু গিভ। ফলো করতে হবে তোমাকে এগুলো, না হলে দেখো আমি বলি তোমরা ফোন ঘাঁটো, তোমরা আমাদের থেকে ফোনের অনেক বেশি জিনিস জানো। কেন? ইউ গাইজ আর ইউজিং দ্য টেকনোলজি, ইউ নো দ্য টেকনোলজি বাট ইউ আর নট ইউজিং। তোমাদের কাছে টেকনোলজি আছে, তোমরা সেটাকে ইউজ করো। আমি বলছি না ফোন নেও না, ফোন নাও, টেকনোলজিটাকে তুমি ইউজ করো। তুমি মনে করো আজকে 1 ঘন্টা গেম খেললে, ভেরি গুড, বাকি তুমি পড়ার সময় পড়ছো, কিন্তু ওই গেমটা খেললে
তুমি হয়তো ভালো পারবে না, কারণ অন্যজন অনেক বেশি প্র্যাকটিস করছে। তুমি ওইটা নিয়ে ভাবো, যখন তুমি কম্পিউটার অসময়ে কি বসে বসে কম্পিউটারে কোর্স শেখো, আমাদের সি ল্যাঙ্গুয়েজ আছে, জাভা আছে, এইগুলো শেখো, ইউটিলাইজ করো, টেকনোলজিটাকে ইউটিলাইজ করো। নাহলে তোমাদের কিন্তু সবার, তোমরা তো এই প্রজন্মের, তো তোমাদের কাছে টেকনোলজি আছে মানে বিরাট সুবিধে। এখন ওয়ারও মানে যে সমস্ত ওয়ারগুলো হচ্ছে সেগুলোও কি টেকনোলজির উপর বেস করে। সো ইউ গাইজ আর দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড, নট অনলি ইন্ডিয়া বাট অলসো ফর দ্য ওয়ার্ল্ড। তোমরাই পারো চেঞ্জ করতে। চলো নেক্সট টপিক থাকে, সেটা হচ্ছে তরলের পরিবর্তন, মানে তরলের প্রসারণ। তরলের প্রসারণের জন্য কি হয়? তরলের দুই ধরনের প্রসারণ হয়। কেন? তরলের প্রসারণ, দেখো তরলকে তুমি এমনি রাখতে পারবে না, তুমি তরলকে এমনি রাখতেই পারবে না। ফলে তরলকে তোমাকে কোনো পাত্রে রাখতে হবে, সেই পাত্রকে হিট দিতে হবে। পাত্রটা কি ধাতুর তৈরি, তাহলে তারও তো এক্সপ্যানশন থাকবে, সেও তো বৃদ্ধি পাবে, সেও তো নিজের প্রসারণ দেখাবে। সেই জন্য তরলের দুটো প্রসারণ হয়, একটা হচ্ছে আপাত প্রসারণ, আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। এই দুটো প্রসারণ হয় আমি বলেছি। তাহলে ওই প্রসারণ রিলেটেড কিছু গুণাঙ্কও থাকবে, তাকে বলবো, সেই গুণাঙ্কটাকে বলবো আপাত প্রসারণের জন্যে যে গুণাঙ্কটা, তাকে বলবো আপাত প্রসারণ গুণাঙ্ক, যেটাকে গামা এ দিয়ে লেখা হয়। কেন? তরলের আয়তন প্রসারণ বলে লেখো, কারণ তরলের তো দৈর্ঘ্য হয় না ভাই, তরলের দৈর্ঘ্য হয় না, ক্ষেত্রফল হয় না, যা হয় আয়তন, সেজন্য আয়তন নিয়ে কথা, সেজন্য আপাত আয়তন প্রসারণ লেখো, প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে প্রকৃত আয়তন প্রসারণের জন্য যে রিলেটেড গুণাঙ্ক, সেইটাকে বলবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটাকে গামা আর দিয়ে লেখা হয়। এখন তুমি পাত্রতে যে নিচ্ছ তারও তো একটা গুণাঙ্ক থাকবে, তার আয়তন প্রসারণ গুণাঙ্কও থাকতে পারে, দৈর্ঘ্যও থাকতে পারে, আবার ক্ষেত্রফলও থাকতে পারে। ধরি পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, তার মানে আমি এটা লিখতেই পারবো যে গামা ইজ ইকুয়াল টু 3 আলফা এবং গামা ইজ ইকুয়াল টু 3/2 বিটা। এই দুটো আমি জানি, লিখে রাখবো। তাহলে দেখো প্রকৃত প্রসারণ মানে কি? পাত্র প্লাস তরলের আপাত প্রসারণ। তরল নিজে কতটা বাড়ছে সেটা হচ্ছে তরল নিজে কতটা বাড়ছে সেটা হচ্ছে আপাত প্রসারণ। আর তরল আপাতভাবে তুমি যেটা দেখছো সেটা হচ্ছে আপাত প্রসারণ, আর প্রকৃত প্রসারণ মানে কমপ্লিট। তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। প্রসারণ মানে হচ্ছে আয়তন, হ্যাঁ এখানে সব আয়তন নিয়ে কথা বলছি। পাত্রের আয়তন প্রসারণ, এগুলো এইটাও সব আয়তন, এইটাও আয়তন। তরলের আপাত আয়তন প্রসারণ, তরলের প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে এইগুলোর জন্য গুণাঙ্ক লাগবে, সেই জন্যই করছি গুণাঙ্ক। তুমি কিন্তু যখন নোট বানাবে আলাদা তরলের প্রকৃত প্রসারণ, এটাকে তখন একটা বক্স করে দেবে, তারপর গুণাঙ্ক দিয়ে আবার লিখবে গুণাঙ্ক প্লাস এর গুণাঙ্ক। তার মানে বলতে পারি আমরা গামা আর ইজ ইকুয়াল টু গামা এ প্লাস গামা। দেখো গামা এর সঙ্গে কিছু যোগ করলে তবে গামা যোগ করলে তবে গামা আর হচ্ছে, অতএব গামা আর ইজ গ্রেটার দেন গামা এ, বা এটাও বলতে পারো গামা আর বাই গামা এ গ্রেটার দেন 1। ঘুরিয়ে লিখলে লেস দেন 1, মানে উল্টে দিলে লেস দেন 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য শর্ট কোশ্চেন দেয়। ইউনিট কি স্যার একই,
ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর কেলভিন ইনভার্স, সিজিএস এসআই। এখন এইখানে কিছু কথা আছে। কথা কি না, এই যে তরলের আপাত আয়তন প্রসারণ, এইটা কিন্তু তরলের নিজস্ব ধর্ম নয়। কেন? কারণ তরলের আপাত প্রসারণ কোনটা প্রকৃত, এই যে তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ, এই যে শুধু প্রকৃত প্রসারণটা, এইটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। কিন্তু এইটা নয়, তরলের আপাত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম নয়। কেন? কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 2 মার্কস অ্যান্ড 3 মার্কস কোয়েশ্চেন। কারণ এই তরলের আপাত প্রসারণ এ পাত্রের প্রসারণের উপর নির্ভরশীল। আপাত মানে কি? তুমি আপাত দৃষ্টিতে দেখছো। এবার দেখো, মনে করো কারোর কোনো একটা পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, তাহলে কি পাত্রটা হিট পেলে বেশি বেশি বাড়বে, তাহলে তরলটাও তো বেশি বেশি বাড়তে যাবে। কিন্তু তরল অতটা বাড়ছে না, তোমার দেখে মনে হচ্ছে তরলটা বেশি বেড়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কে বাড়ছে? এ বাড়ছে, এ বাড়ছে। তোমার দেখে মনে হচ্ছে এ বেড়ে যাচ্ছে, কিন্তু তখন মাপ করছো তখন দেখছো না, অতটা তরল সেই পরিমাণ আমি যতটা ভেবেছিলাম ততটা বাড়েনি, অ্যাকচুয়ালি পাত্রটা বেশি বেড়েছে। বুঝতে পারা গেছে? আচ্ছা, এখন যদি যদি পাত্রের প্রসারণ গুণাঙ্ক যদি শূন্য হয়ে যায়, পাত্রের প্রসারণ গুণাঙ্ক, তোমার পাত্রের আপাত প্রসারণ এই যদি শূন্য হয়ে যায়, কোনো একটা প্রসারণ গুণাঙ্ক নেই, এরকম তো হয় না। এরকম কি হয়? কোনো একটা পাত্র আছে, তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নেই, আয়তন প্রসারণ গুণাঙ্ক নেই, তখন সে অধাতু। অধাতু এবং তাপের পরিবাহী নয়, তাপের কুপরিবাহী, এরকম তো খুব কম আছে। ধরো কখন, ধরো তুমি একটা এরকম একটা জার নিয়েছো, এরকম জারে কিছুটা তরল নিয়েছো, এটা হচ্ছে তরল। এই তরলের কি আছে? গামা আর আছে এবং গামা এ আছে, আর এই পাত্রটার কি আছে? গামা আছে। এই যে ফাঁকা স্থান, তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, কিন্তু এই ফাঁকা স্থান কখন সবসময় একই থাকবে? তুমি টেম্পারেচার বাড়াচ্ছ কমাচ্ছ, এ সবসময় একই থাকবে। কখন? এ যখন, যদি গামা এ আর গামা সমান হয়ে যায়, গামা, আচ্ছা তোমাকে বলেছি ফাঁকা স্থানটা সবসময়, যেন তুমি টেম্পারেচার বাড়াচ্ছ যে করে, এও বাড়বে, এ তো বাড়ছে বলে এ বাড়বে, এও বাড়ছে, এ বাড়ছে, এ বাড়ছে, এরা দুজন যদি সমান সমানভাবে বাড়ে, তাহলে এটা জীবনে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে, ফাঁকা স্পেসটা একই থাকবে। তরলও বাড়ছে আর পাত্রটাও বাড়ছে এবং একই পরিমাণ বাড়ছে, প্রত্যেকটা উষ্ণতা বৃদ্ধিতে তাদের একই। তাহলে কখন এটা হতে পারে? যদি তাদের প্রসারণ গুণাঙ্ক সমান হয়। তাদের প্রসারণ গুণাঙ্ক যদি সমান হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? তখন হয়ে যাবে, যদি পাত্রের প্রসারণ গুণাঙ্ক মানে গামা ইজ ইকুয়াল টু গামা এ হয়ে যায়, তখন সকল উষ্ণতাতেই ফাঁকা স্থানটা একই থাকবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি ধরো তোমার তো, তুমি গামা আর নিয়ে ভেবে, তুমি তো ওটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তুমি তো মাপতে পারবে, সে কার উপর নির্ভর করে? দুজনের উপর নির্ভর করে। এরা দুজন যদি সমান হয়ে যায়, ব্যাস সমান হয়ে গেল। পাত্রটাও 10 সেমি বাড়লো, তরলটাও 10 সেমি বাড়লো। তুমি বুঝতে পারবে, পাত্র 10 সেমি বেড়েছে, তাহলে তরলের কত বাড়ার দরকার? 10 সেমি যদি বাড়ে, তাহলে ফাঁকা স্থানটা একই থাকবে, কিন্তু 11 বা 9 হয়ে গেলে হবে না। এইটা দিয়ে ভাবো না, ইজি ভাবো। ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স ইজ নট টাফ। তুমি কঠিন করে ভাবছো, সোজা করে ভাবো। এই ছিল হচ্ছে, এখান থেকে এই কোশ্চেনগুলি মোটামুটি দেয়, আর বাকি এই ফর্মুলার উপরেই সব কিছু কোশ্চেন। তার মানে আমি এখান থেকে লিখতে পারি গামা আর ইজ ইকুয়াল টু গামা এ প্লাস 3 আলফা। যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানা থাকে তখন আমি ইউজ করবো, না হলে লিখবো গামা আর ইজ ইকুয়াল টু গামা এ প্লাস
3/2 টাইমস অফ বিটা। যদি বিটা জানা থাকে তাহলে এটা ইউজ করবো। দিস আর দ্য ফর্মুলা উই নিড টু ইউজ ফর দ্য নিউমেরিক্যালস। চলো বোর্ডটা রাফ করছি। নেক্সট গ্যাসের ক্ষেত্রে আসি। গ্যাসের কি হয় ভাই? গ্যাসের শুধু হয় আয়তন। গ্যাসের দৈর্ঘ্য হয় না তরলের মতন, কিন্তু তরলের যেমন দুটো প্রসারণ গুণাঙ্ক আছে, আয়তনের ক্ষেত্রে একটাই, গ্যাসের ক্ষেত্রে একটাই আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর একটা হয় সেটা চাপ প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু দুটো নয়। গ্যাসের আয়তন প্রসারণ, গ্যাসের আয়তন প্রসারণ। গ্যাসের আয়তন প্রসারণ দুটো ভাবে সম্ভব। এক নম্বর, স্থির আয়তন, স্থির চাপে আয়তন প্রসারণ, আর একটা হচ্ছে স্থির আয়তনে চাপের প্রসারণ। এটা নিয়ে আমরা কথা বলবো না, কথা বলবো এটা, কারণ আমরা আয়তন নিয়ে কথা বলছি। আয়তন প্রসারণ, স্থির চাপে আয়তন প্রসারণকে আমরা গামা দিয়ে লিখি, এটাকে পি দিয়েও লিখি, কারণ কি স্থির চাপ, ওই জন্য। এর রিলেটেড যে প্রসারণ গুণাঙ্ক সেইটাকে গামা পি লিখবো, গুণাঙ্ক। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মনে করো, আচ্ছা এই ধার থেকে দেখো তো, তাহলে জায়গাটা পাবো এদিকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন V0, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত? মনে করো VT হলো, এই ছোট হাতের মানে VT হলো। তাহলে উষ্ণতার পরিবর্তন কত? উষ্ণতার পরিবর্তন হলো T-0 মানে T। আচ্ছা, আয়তনের পরিবর্তন কত? VT মাইনাস V নট। নটটা লিখেছি অনেক কারণ আছে। তাহলে আমাকে বলো এখান থেকে গামা পি সমান কত হবে? যেহেতু গামা পি দিয়ে লিখেছি সেজন্য গামা পি, স্থির চাপে, চাপটা স্থির রেখে করছি। তাহলে সেটা ছিল হচ্ছে আয়তনের পরিবর্তন, মানে ভিটি মাইনাস ভি নট বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন কত এসছে? টি এসছে, এইটা আমার গামা পি। তাহলে আমার ভিটি সমান হচ্ছে ভি নট প্লাস গামা পি ভি নট ইন্টু টি, কোনাগুনি গুণ করলাম, ভি নটটাকে দিকে নিয়ে ভিটি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস গামা পি বাই টি, গামা পি ইন্টু টি। এইটা আমার ফাইনাল আয়তন, মানে অন্তিম আয়তন। চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী ভি অ্যাট টি কত ছিল? ভি অ্যাট টি ছিল ভি নট ইন্টু 1 প্লাস 1/273 ইন্টু টি। এটাই ছিল, আগের দিনই পড়েছি আমরা। তাহলে এই দুটোকে কম্পেয়ার করে তুমি বলো গামা পিটা কত? দুটোকে কম্পেয়ার করলে গামা পি সমান পাচ্ছি 1/273। ভ্যালু, গামার ইউনিট কি হয়? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দিস ইজ দ্য ভ্যালু। কেলভিনে কত হবে? স্যার একই, 1/273 কেলভিন ইনভার্স, কারণ ডেল্টা টি ছিল, ডেল্টা টি পরিবর্তন, উষ্ণতার পরিবর্তন ছিল, সেখানে ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিন স্কেল একই হয়। এই ছিল হচ্ছে গামা পি এর ভ্যালু। আর এইটাকে লেখা হয় কি জানো? এইটাকে লেখা হয় গামা ভি দিয়ে। গামা পি আর গামা ভির মান একই হয়, 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট কোয়েশ্চেন।
পরে পড়বে, তোমরা বড় হলে পড়বে, থার্মোডাইনামিক্স সিবি পড়বে। যাই হোক, ওখানে সেখানে তুমি থার্মোডাইনামিক্স পড়বে না, এখানে বুঝতে পারবে যে সিবি আছে, সিপি আছে, মোলার, ও তোমরা পড়েছো মনে হচ্ছে নাইনে, মোলার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ সেইখান থেকে আসছে, বড় হলে পড়বে, এখন জানার দরকার নেই, এইখানটা পর্যন্ত দেখো। এই হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা, এইভাবে ইউজ করতে হবে। এরপরে যেটা থাকছে, এরপরে যেটা পাঠ, সেটা হচ্ছে দ্বিধাতব পাঠটা এখানে বলা হয়নি, দ্বিধাতব পাঠটা বলি, এবার বলবো দ্বিধাতব পাঠ, তবে বুঝতে পারবে। দ্বিধাতব পাঠ হচ্ছে, তোমাকে কোশ্চেন দেখো, দ্বিধাতব পাঠ বলতে কি বোঝো, এবং দ্বিধাতব পাতে দৈর্ঘ্য বৃদ্ধি সমান হয় না কেন। দ্বিধাতব পাত মানে হচ্ছে দুটো পাত একই জ্যামিতিক আকার বিশিষ্ট, এবং আকার বিশিষ্ট মানে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল একই হয়ে যাচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মনে করো এইটা একটা ধাতু, এটা ধাতু 1 আর এটা ধাতু 2, তাদের একটা রিভেট তৈরি করেছি, মানে দুজনকে সংস্থা বানিয়েছি, দুটোকে জয়েন করে। তাহলে এই ধাতু হলে এর একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থাকবে, এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α1 আর এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক α2। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি ছিল, একই উষ্ণতা বৃদ্ধিতে আলাদা, একই উষ্ণতা বৃদ্ধিতে কত প্রাথমিক থেকে কত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে প্রাথমিকের তুলনায়, প্রাথমিক দৈর্ঘ্যের তুলনায়। এখন দুজনের α1 আর α2 এখান থেকে কেস তৈরি হয় 1 নম্বর। যদি α1 গ্রেটার দেন α2 হয়, তার মানে ধাতু 1 এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, তার মানে অল্প তাপ দিলে কি হবে, বেশি বেশি বাড়বে এর তুলনায়। তখন এ একটু বেশি বাড়তে চাইবে, এ একটু কম বাড়তে চাইবে, ফলে এ যদি বেশি বাড়তে চায় এরকমভাবে বাঁক নিয়ে নেবে, দেখো এর দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হয়েছে। সেক্ষেত্রে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি সে বাইরের দিকে থাকে, আর যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম সে ভিতরের দিকে থাকে। समझ में आया कि नहीं? তুমি যখন তাপ দিচ্ছ α1 গ্রেটার দেন α2, এর বেশি বেশি বাড়তে চাইবে, তাহলে এ বেশি বাড়লে কি থাকবে, বাইরের দিকে থাকবে, আর এ যার কম সে ভিতরের দিকে থাকবে। 2 নম্বর কেস, যদি α1 লেস দেন α2 হয়, তাহলে এ কম বাড়তে চাইবে, এ বেশি বাড়তে চাইবে, তখন এরকম হবে। এই যে স্যার আপনার ড্রয়িং দিতে দিচ্ছি, একদম খারাপ, কি করবো ভাই, যা পারি তাই এঁকেছি। তাহলে সেক্ষেত্রে তুমি হিট দিচ্ছ, কিন্তু যার কম সে ভিতর দিকে থাকছে, যদি এইটা হয়, সাজানোর উপর নির্ভর করছে। 3 নম্বর কেস, α1 যদি α2 সমান হয়, তখন কি হবে, তখন কি হবে, কে বেশি বাড়বে, ধাতু 1 বাইরের দিকে থাকবে না ধাতু 2 বাইরের দিকে থাকবে, সেটা কমেন্ট সেকশানে জানাবে। প্রথম 5 জন যে সঠিক কমেন্ট করবে, সঠিক উত্তর কমেন্ট করে জানাবে, তাদের জন্য থাকবে একটা করে পেন আমার তরফ থেকে উপহার। এটাই ছিল ঘোষণা। এই কোশ্চেনটার উত্তরটা কি হবে তুমি কমেন্ট সেকশানে জানাবে। প্রথম 5 জন যে সঠিক কোশ্চেনের অ্যান্সার, সঠিক অ্যান্সার দেবে কমেন্টে, তাদেরকে আমি একটা করে পেন গিফট করব। কিন্তু হ্যাঁ মনে হতেই পারে যারা দূর থেকে দেখছে, অনেকে বাইরে থেকে দেখছে, তুমি আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে, আমার নম্বর দেওয়া থাকবে, এটা নম্বর। তাকে আমি গুগল পেতে হলেও তাকে পয়সা পাঠিয়ে দেবো, সে একটা পেন কিনে নিও। দেখো এগুলো কোনো তোমাদের ইনজিস্ট করা যে পড়াশোনা তোমরা করো, এগুলো দেখো পড়ো, আর কিছু নয়। এই নাম্বার তুমি মেসেজ করলে আমি তোমাকে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এটা তোমরা কমেন্ট সেকশানে জানাচ্ছ। এখন দ্বিধাতব পাঠকে ধরো এইটার ক্ষেত্রে α1 ধরো গ্রেটার দেন α2, এবং তুমি ঠান্ডা করছো, ঠান্ডা করা হচ্ছে মানে হিট নিয়ে নেওয়া হচ্ছে। যার আলফা বেশি সেতে কি হবে, তাড়াতাড়ি ঠান্ডা হতে চাইবে, আর যার আলফা কম সে আস্তে আস্তে ঠান্ডা হবে। সেক্ষেত্রে এ কি হবে, এ তো তাড়াতাড়ি সংকোচন হতে চাইবে, তাহলে এরকম হবে।
তাহলে তখন ভিতরের দিকে কে থাকবে? তখন ভিতরের দিকে থাকবে, এটাকে বলে ভিতর দিক আর এই দিকটা বলে বাইরের দিক। এটাকে বলে কনকেভ অ্যান্ড দিস ইজ কনভেক্স। এরকমভাবেও বাইরেকার কোশ্চেন দেয়। তো কনকেভের দিকে থাকবে, তখন ভিতরের দিকে থাকবে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি। পুরো এর উল্টো। বুঝেছো না বোঝনি? শর্ট কোশ্চেন দেয়, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো, এই ছিল দ্বিধাদ্বন্দ্ব পাত। কেন হয়? এই যার কারণে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হয় না, এই জন্যে। এর পরের যে পার্টটা আছে তোমাদের তাপের মধ্যেই, সেটা হলো, আমি এটা নম্বরটা মুছে দিলাম। আচ্ছা, এর পরের পার্টটা হচ্ছে তাপের পরিবহন। তাপ কিভাবে সঞ্চালিত হয়, তাপ কিভাবে ছড়িয়ে পড়ে, দ্য প্রোপাগেশন অফ হিট। তিনটে প্রসেস হয়। একটা হচ্ছে তাপের পরিবহন, একটা হচ্ছে তাপের পরিচলন, আর একটা তাপের সঞ্চালন। এই তিনটে পদ্ধতিতে হয় তাপ ছড়িয়ে পড়ে। এদের মধ্যে তোমাকে পড়তে হবে তাপের পরিবহন। তাপের পরিবহন, পরিচালন আর সঞ্চালনের মধ্যে মানে কিভাবে বুঝবো? ধরো আমি একটা জিনিস দেবো, মজুরদেরকে দেখেছো? মজুর যারা দিন মজুর, যারা মিস্ত্রি কাজ টাজ করে। আচ্ছা, তুমি ধরো এইটা আরো ভালো। আমি ধরো একজন একজন করে দিচ্ছি, একে দিল, সে আবার এটা একে দিল, একে দিল, এ আবার একে দিল, একে দিল, একে একে এ দিল, এ আবার একে দিল। এইটাকে হচ্ছে পরিবহন বলে, পরিবাহিত হচ্ছে এখান থেকে এ থেকে এ থেকে এ। আর পরিচলন মানে এই ফার্স্টের পার্টকে দিয়ে দিল, এ সোজা পিছন দিকে চলে গেল, তারপর একে ডাকলো। সেই পতাকা তোলার সময় লজেন দেয় না স্কুলে, লজেন্স? আমার তো কথাবার্তাগুলো এরকম, যে লজেন, প্লাস্টিক, গিলাস। তো যাই হোক, ধরো পতাকা তোলার সময় আমরা কী করি? আয় লজেন দিয়ে দিল, ও পিছন দিকে চলে গেল। এইটাকে বলে পরিচলন। আর পরিবহন মানে আমি সামনের জনকে দিলাম, সে পিছনের জনকে, সে পিছনের জনকে, আবার সে তার পিছনের জনকে, আর এদিক থেকে দিতে আছি, এরকমভাবে ট্রান্সফার হচ্ছে এরকমভাবে। আর এতে কি হয়? পরিচলনে পুরো সামনের পার্টটা চলে যায় পিছন দিকে। এটা হচ্ছে পরিচলন, তোমরা ভূগোলে পড়ে থাকবে। আর বিকিরণ মানে কি? বিকিরণ মানে ছড়িয়ে দিল, সবার হাতে একটা করে চলে গেল, এরকমভাবে লজেন্স। বাতাসা ছড়ানো হয় না? বাতাসা ছড়ানো হয় বিভিন্ন আমাদের এর অনুষ্ঠানে, এরকমভাবে বাতাসা ছড়িয়ে দিল, সবার হাতে চলে গেল। সেটা হচ্ছে পরিবহন। এখন পরিবহন পদ্ধতিটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। তাপের পরিবহন, দেখো এইখানে অনেক কথা হয়, অনেক জিনিস আছে, তোমাকে আমি এখন বলতে পারবো না, তাহলে অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও। মনে করো এরকম একটা পাত আছে, আমি পাতে শুধু সামনের ফ্রন্টটা এঁকেছি, আমি তোমাকে দেখে বোঝাবো কী করে। আচ্ছা, ধরো এইটা, এইটা এটা চৌকো ধরে নাও, আয়তফলক, আয়তঘনক আকার ধরে নাও। তো আমি শুধু এই পোর্শনটা এঁকেছি, মানে এটাই উইডথ। আমি যদি এই দিক থেকে দেখি, তোমাদের দিক থেকে, তাহলে এটাই উইডথ, এতটাই দৈর্ঘ্য, দৈর্ঘ্যকেই উইডথ বলে। এখানে এতটা চওড়া, এইটা। সেক্ষেত্রে এই দিকটা একটা পৃষ্ঠ আর এই দিকটা একটা পৃষ্ঠ, আমি এই দিক থেকে তাপ দিচ্ছি, তাপটা হচ্ছে কিউ পরিমাণ তাপ দিচ্ছি। কত? কিউ পরিমাণ তাপ দিয়েছি। তাপের পরিমাণ লিখলে ভালো হয়, তাপের পরিমাণ। এর দৈর্ঘ্য হচ্ছে ডি, বা বেধ হচ্ছে ডি। এর যে ক্ষেত্রফল, মানে ভাবো তুমি এরকম আঁকো, এর যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, এটাকে বলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। এখন যখন আমি হিট দেবো, এই যে পৃষ্ঠটা আছে, এইটা একটা পৃষ্ঠ, এইটা কি হয়ে যাবে? উষ্ণ পৃষ্ঠ হয়ে যাবে।
আরে তুমি ভাই এখানে তাপ দিচ্ছ, তো এখানে কি হবে, এইখানে টেম্পারেচার আমি ধরছি θ1, আর এই পৃষ্ঠটা, এই যে এইটা, এই পৃষ্ঠটা, এটা কি হবে, ঠান্ডা পৃষ্ঠ। ঠান্ডা পৃষ্ঠ বলা যায় না, মানে কম উষ্ণ। এইখানের উষ্ণতা আমি ধরছি θ2, অবভিয়াসলি θ1 ইজ গ্রেটার দ্যান θ2, কারণ তুমি এইখানে তাপ দিচ্ছ, তাপ তো আস্তে আস্তে যাবে, যেতে যেতে তো টাইম লাগবে। ধরে টি সময় ধরে তাপটা প্রবাহিত হলো, তাপ গেল, গোদা বাংলা ভাষায় বোঝার জন্য। সেক্ষেত্রে দেখা গেছে এই যে কিউ, এই ধারে 1 নম্বর দেখা গেছে কিউ ইজ প্রপোর্শনাল টু টি। যত বেশি টাইম ধরে তুমি তাপ দেবে তত বেশি তাপ যাবে। 2 নম্বর, কিউ ইজ প্রপোর্শনাল টু এ। যত বেশি ক্ষেত্রফল, এইটুকুনি একটা মনে করো এই ক্ষেত্রফলটা, এই বোর্ডের, এতে যত তুমি তাপ দিতে পারবে, এই দেয়ালটা হবো আরো বড় দেয়াল, তাতে কি হবে, আরো বেশি তাপ দিতে পারবে, সেজন্য প্রপোর্শনাল। 3 নম্বর, কিউ ইজ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2। উষ্ণতার পার্থক্য তত বেশি হবে তুমি যত বেশি তাপ দেবে। মনে করো 500 জুল দিলে, তার জন্য কত, 500 জুল তাপ দিলে তার জন্য 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ব্যবধান ঘটেছে। তুমি যদি 5000 জুল দাও আরো বেশি হবে, সেটাই লিখেছি। 4 নম্বর, কিউ ইজ প্রপোর্শনাল টু 1/d। এইটা যত বাড়বে তত কম কম তাপ যাবে, বেড়ে যাচ্ছে। তো ওই জন্য কী হয়, যে সমস্ত দেয়ালগুলো মোটা হয় সেখানে কী দেখবে গরমকালে অত তাড়াতাড়ি গরম হয় না ঘর, কিন্তু যাদের 5 ইঞ্চি মানে এইটুকুনি চওড়া, তাদের ক্ষেত্রে কী হয়, তাড়াতাড়ি গরম হয়ে যায়, কারণ হিট তত বেশি তাড়াতাড়ি যাবে যত কম, আর যত বেশি হবে হিটে যেতে টাইম লাগবে পরিবহন হতে। এই চারটেকে কম্বাইন্ড করে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, ইকুয়াল লিখে দিয়েছি, কে এ θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। এই কেটাকে বলে তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক কার উপর নির্ভর করে, এ টি ডি θ1 মাইনাস θ2, কারোর উপর নির্ভর করে, এ হচ্ছে ধ্রুবক। ধ্রুবক এ নির্ভর করে পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। ফলে এইখান থেকে কে সমান আমরা কত লিখতে পারবো, এইখানে লিখছি, হ্যাঁ, কে সমান লিখতে পারবো কিউ ইন্টু ডি বাই এ θ1 মাইনাস θ2 ইন্টু টি। এইখান থেকে তোমার প্রথম কোশ্চেন হচ্ছে কে এর এসআই একক। একদিন দাও, কে এর এসআই একক হচ্ছে, দেখো তাপের এসআই একক কি হয়, জুল, গুণিতক ডি কি হয় মিটার, এ কি হয় মিটার স্কোয়ার, কেটে গিয়ে কি হবে মিটার ইনভার্স, θ1 মাইনাস θ2 তাপমাত্রা, সে এসআই কেলভিন, ইনভার্স সেকেন্ড ইনভার্স। এবার একটা মিনস ছিল না, 1 সেকেন্ড, জুল পার সেকেন্ডকে কি লিখতে পারি, ওয়াট, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে এসআই একক। সিজিএস একক কি হবে স্যার, ক্যালোরি, সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এরপর যেটা দেয় সেটা হচ্ছে কে এর মাত্রা বা মাত্রীয় সংকেত। তাপ মানে শক্তি, শক্তির মাত্রা কত হয় আগে লেখো, শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার মাইনাস 2। ডি এর মাত্রা দৈর্ঘ্য এল, এর মাত্রা এল স্কোয়ার, θ1 মাইনাস θ2 মানে থিটা, টি এর মাত্রা টি,
একটা এল এই এল স্কোয়ার মরে গেল, তাহলে এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস একটা উঠবে, 3 হয়ে যাবে, থিটা -1। এটাই হচ্ছে কে এর মাত্রীয় সংকেত, কে এর এসআই একক, কে এর সিজিএস একক। ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। এইখান থেকে আমায় বলো কিউ বাই টি, এখান থেকে লিখছি আমি, এইখান থেকে কিউ বাই টি, টিটাকে আমি এদিকে নিয়ে এলাম, লিখতে পারবো কে এ থিটা 2 থিটা 1 মাইনাস থিটা 2 বাই ডি এক সেকেন্ড। এটা কি? তাপের পরিমাণ বাই সময়, তাপ প্রবাহ লিখতে পারবো কেন স্যার? তড়িতে কি পড়েছিলাম? আধান বাই সময় কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ এখানে লিখলাম, তড়িতের ক্ষেত্রে আই সমান কি ছিল? এটা কি অ্যাকচুয়ালি এইচ বলে, এইচ তাপপ্রবাহ বা তাপ প্রবাহ মাত্রা, এরকম লিখতে পারো। এটা কি ছিল? তড়িৎ প্রবাহ মাত্রা। সেটা কি ছিল? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাই তো ছিল। আর এই V1 মাইনাস V2 বাই আর বিভবে পরিবর্তন, তাহলে একেও যদি একটু সাজিয়ে লেখো, থিটা 1 মাইনাস থিটা 2 ডি 1 বাই কে ইন্টু ডি বাই এ লিখতে পারবো। ছোট লেখা হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখো, কারণ আর জায়গা নেই। তার মানে এটাই কি আর, এটাকে কি বলা হতো? তড়িৎ রোধ, তড়িৎ রোধ। তাহলে আমরা বলতে পারবো তাপীয় রোধ কত? এটাকে তাহলে তাপীয় রোধ বলবো। এখন স্যার রোধ এলো কেন? কোশ্চেন আছে অনেক। যাক, ভিডিও বড় হোক, অসুবিধে কিছু নেই, তোমরা দেখো, তাহলেই হবে, ওয়ান শটের মতন হয়ে যাবে। তাহলে তাপীয় রোধ ওটাকেই বলবো তাপীয় রোধ। ওইখানে ইলেকট্রিকে আর দিতে, এখানে আর একটি দিয়ে দেবে, 1 বাই কে ইন্টু ডি বাই এ, এটাই তাপীয় রোধ। কেন স্যার তাপীয় রোধ আছে? দেখো, কারেন্টের ক্ষেত্রে কি পড়েছিল? ইলেকট্রনগুলো হড়কে যায়, এর ফলে ওতে বাধা সৃষ্টি হয়। ইলেকট্রনগুলো যখন যেতে চায়, সবাই সমানভাবে যেতে চায় না, যে বাধাটা তৈরি হয়, ইলেকট্রনগুলোকে যেতে গেলে যে বাধা দেয়, তাকে কি বলতাম? কারেন্টের ক্ষেত্রে রোধ বা তড়িৎ রোধ। এইখানেও কি হয়, যখন তাপটা যেতে চাইছে এরকমভাবে, প্রত্যেকটা অণু সমানভাবে নিতে চায় না, বড় হলে জানতে পারবে। ধরো আমরা যখন পড়াই টিচাররা, যতটা বলি সব স্টুডেন্টরা সমানভাবে নেয় না, কারণ অণু সবার সমান নয়, এটা সবার সমান নয়, ধরতে পারে না অনেকে। কেউ হয়তো দুবার পরে বুঝতে পারলো, নেয় তো, তারও তো একটা ধারণ ক্ষমতা আছে, সেখানে দুবারের জায়গায় কারো 4 বার লাগে, তাকে 4 বার বলতে হবে। তেমনই, তার মানে ওর ক্ষেত্রে একটা বাধা বেশি আছে, যে একটু চমমম করে, দেখবি তার কনসেন্ট্রেশন পাওয়ার অতটা নেই। সে তো একবার বলেছি শোনেই নি, দ্বিতীয়বার বললাম আবার শোনে নেই, তৃতীয়বার বললে তবে শুনবে। তার মানে এর ক্ষেত্রে বাধা আছে না? যখন তাপটা যায় তখন তাকে বাধা প্রদান করে, সেই বাধাটাকেই আমরা কি বলি? তাপীয় রোধ। এইখান থেকে প্রথম কথা হচ্ছে তাপীয় রোধের এসআই একক কি হবে? তুমি এই মাত্র দেখলে কে এর মাত্রা তোমার এখানে রেডি করা আছে, এসআই একক কি আছে? তার মানে এটা হয়ে যাবে 1 বাই কে আছে, তার মানে ওয়াট ইনভার্স, ডাব্লিউ দিয়ে লিখছি, ওয়াট ইনভার্স মিটার কেলভিন, কারণ ইনভার্স হচ্ছে তো 1 বাই আছে, ওটা কে আছে, ইন্টু ডি মানে মিটার, এটা হচ্ছে মিটারের স্কোয়ার, এই কেটে গেল সব, তার মানে ওয়াট ইনভার্স কেলভিন। তাহলে সিজিএস একক কত হবে? ওয়াট মানে কি হয়? জুল পার সেকেন্ড, এখানে জুল ইনভার্স সেকেন্ড, তার মানে এইটা হবে ক্যালোরি ইনভার্স সেকেন্ড, আর এটা কেলভিন আছে, ডিগ্রি সেন্টিগ্রেড। এটা এরপর তোমাকে বলে এর মাত্রা কত, নিচেটা মুছছি, নিচেটা মুছে দাও, এর মাত্রা বার করো। কিছু নেই ভাই, সোজা জিনিস। এর মাত্রা হবে, দেখো 1 বাই কে এর মাত্রা কত বেরিয়েছে? 1 বাই, দেখো 1 বাই এম এল টি টু দ্য পাওয়ার -3 থিটা টু দ্য পাওয়ার -1 ইন্টু ডি এর মাত্রা কত? এল, এর হচ্ছে এল স্কোয়ার, এল কাটলো, তাহলে এম ইনভার্স এল টু দ্য পাওয়ার -2 টি 3
থিটা ইন থিটা এর মাত্রা। এবার দেখো রোধ সমান তড়িৎ রোধ, এই যে তড়িৎ রোধ ছিল এটাকে আমি কি লিখতে পারি, আর সমান রো এল বাই এ, এটাকে কি বলা হতো, তড়িৎ রোধাঙ্ক। এক মিনিট, এইখানেও তো আছে, তার মানে তাপীয় রোধাঙ্ক হবে, সাজিয়ে নাও না, ওর সঙ্গে কম্পেয়ার করে নাও, ওর সঙ্গে কম্পেয়ার করলে কি পাবে, তাপীয় রোধাঙ্ক সমান 1/k। এবার রোধাঙ্কের অপোজিট, রোধাঙ্কের অনন্যকে কি বলা হতো, মানে 1/, রোধাঙ্ককে কি বলা হতো, তড়িৎ পরিবাহিতাঙ্ক। তাহলে এইখানে কি হবে, 1/k এর অনন্যক, মানে 1/1/k, মানে কেটা ঘুরে যাবে তাকেই বলা হবে কি, তাপ পরিবাহিতাঙ্ক। হ্যাঁ স্যার সেটাই তো ধরেছিলাম আমরা, কে তাপ পরিবাহিতাঙ্ক ধরেছিলাম, সব দিক থেকে নিচ্ছে। এই এই ব্যাপার আছে। এবার দেখো এখানে যেখানে এটা আছে, এটা কি ক্ষেত্রফল, যদি এখন চোঙ দেয় এই ক্ষেত্রফলটা কিরকম হচ্ছে, বৃত্তাকার, তখন এখানে লিখতে পারবো পাই আর স্কোয়ার, লিখতে পারবো না, লিখতে পারবো না, এখানটা মুছো, দেখো না কোশ্চেন মুখে তুমি উত্তর করে দিতে পারবে, ভালো করে একটু দেখো। তাপীয় রোধ আর টি সমান 1/k ডি বাই পাই আর স্কোয়ার, তাই তো স্যার, একই একই জিনিস আছে মনে করো, একই পদার্থ, তাহলে কে কনস্ট্যান্ট হয়ে যাবে, পাই কনস্ট্যান্ট, আর টি ইজ প্রপোর্শনাল টু ডি বাই আর স্কোয়ার। যদি যদি কে একই হয়, মানে ডাইরেক্ট এটা, আদারওয়াইজ এটা দিয়ে করতে হবে, ডাইরেক্ট হয়ে যাবে অঙ্ক। তো চলো এই এই জিনিস ছিল, এইগুলোকে ইউজ করে টপ 10 নিউমেরিক্যালস সলভ করবো। বুঝতে পেরেছি অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে গেছে, এইখান থেকে মোটামুটি এরকমই কোশ্চেন দেয়, তড়িৎ রোধ আর তাপীয় রোধের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, আচ্ছা থিটার ওই এটা, তারপরে তাপীয় রোধের এরকম মাত্রা বার করতে বলে, একক দেয়, শর্ট কোশ্চেনে দেয়। এখান থেকে আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে দেখো তাপ পরিবাহিতাঙ্কর, তাপ পরিবাহিতাঙ্ক এর এসআই একক কি ছিল স্যার, জুল ইন্টু মিটার ইনভার্স ছিল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এটা ছিল। তার মানে কি আমি এরকম লিখতে পারি, 1 জুল ইন্টু 1 বাই 1 মিটার ইন্টু 1 কেলভিন ইন্টু 1 সেকেন্ড। তাহলে 1 জুল সমান কত ক্যালোরি হয়, 1 জুল সমান 4.2 ক্যালোরি, 1 ক্যালোরি সমান 4.2 জুল, এইটা হয় 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত হবে, 1/4.2, তার মানে 1/4.2, এখানে ক্যালোরি হয়ে গেল। মিটার মানে কত সেমি, 100 সেমি, ইন্টু 1, স্যার এখানে তো ডেল্টা টি কত, আরে এটা কেলভিনটা কি ছিল, এটা তাপমাত্রার পরিবর্তন ছিল, তাহলে কেলভিন স্কেল আর ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কি হয়, একই হয়, পরিবর্তন ছিল তো, থিটা 1 মাইনাস থিটা 2, তার মানে এটা একই থাকবে, ডিগ্রি সেন্টিগ্রেড, ইন্টু এটা হয়ে যাবে তোমার সেমি, ইন্টু সেকেন্ড, তো সেকেন্ডই থাকে, তার মানে তোমার এলো 1/420, এটার ইনভার্সই ছিল তো, ক্যালোরি, সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। দেখো তার মানে এসআই একক ইজ ইকুয়াল টু 1/420 সিজিএস একক, এটা মাথায় রেখে দাও, দাঁড়ান অঙ্ক হবে 1/420, কিংবা সিজিএস ইজ ইকুয়াল টু 420 এসআই, তুমি এরকমভাবে ভাবতে পারো 420 একদম, সিজিএস ইকুয়াল টু 420 এসআই, এসআইটা 420, সব জায়গায় কাজে লাগে 420। চলো তো নিউমেরিক্যাল সলভ করি।
আজকের প্রথম প্রশ্ন, এটা থেকে বেসিক্যালি শর্ট কোশ্চেনই দেয় এইরকম ধরনের, মানে এই কোশ্চেন রিলেটেড। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স মানে বা 1/ডিগ্রি মানে পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? গামা তোমাকে বলে দেওয়া আছে, তুমি পরীক্ষায় লিখে নেবে প্রদত্ত বলে। আলফা সমান কত হয়? গামা/3 বসে দাও, বুঝে দিলেই অঙ্ক হবে। 36 × 10⁻⁶/3 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। সো আলফা ইজ ইকুয়াল টু 12 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। যদি তোমাকে বলতো বিটা কত, আলফা পেয়ে গেছো, বিটা বার করতে, আলফা বার করে তারপর বিটা, না তুমি এরকম করতে পারো, গামা ইজ ইকুয়াল টু 3/2 টাইমস অফ বিটা, সো বিটা ইজ ইকুয়াল টু 2/3 টাইমস অফ গামা। সো 2/3 × 36 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা দিয়ে কেটে যাবে 12, 12 দুগুণে 24, 24 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ইজি কোশ্চেন একদম, এরকম ধরনের কোশ্চেন দেবে তো একটু ফাস্ট করবো যাতে ভিডিও লেন্থ কম হয়, কারণ আমি দেখলাম শুধু টপিক রিলেটেড জিনিস বলতে গিয়ে 1 ঘন্টা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, সেটা 3 নম্বরে দিতে পারে বা 2 নম্বরে দিতে পারে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে এত ও এত হলে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? তুমি আগেই উষ্ণতার পরিবর্তন বার করো। উষ্ণতার পরিবর্তন তোমাকে লিখতে হয় প্রাথমিক উষ্ণতা, ধরি প্রাথমিক, এখানে প্রদত্ত প্রাথমিক উষ্ণতা এত, অন্তিম উষ্ণতা এত, উষ্ণতার পরিবর্তন বা বৃদ্ধিও লিখতে পারো তুমি, সমান কত হয়? 50 - 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কি দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের বৃদ্ধি লিখে দাও, একই ব্যাপার। কত? 50.03 - 50 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.03 সেন্টিমিটার। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইজ ইকুয়াল টু দৈর্ঘ্যের পরিবর্তন মানে কত? 0.03 বাই প্রাথমিক দৈর্ঘ্য কত? 50 ইন্টু দৈর্ঘ্যের উষ্ণতার পরিবর্তন 50, তাহলে এটা কত হবে? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কারণ এটা ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, বাকি সেমি মিলিমিটার তো গ্যাপ তেল নেই। তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে 10 করে দাও, 100 করে দাও, পয়েন্ট তুলে দাও। বাবা তো অনেক হয়ে যাচ্ছে, অনেক। আলফা সমান 3/25 ইন্টু 10⁻⁴ 1 2 3 4 -4 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এবার দেখো আমি বলছি আলফা সমান, আমি এখানে 300 লিখছি আর এখানে 25 লিখছি, তাহলে এখানে 10⁻6 করে দিই। কেন করলাম? কাটবো বলে। 25 1 × 25, 25 × 2 = 50। আলফা সমান 12 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এখানটা খেলেছি একটুখানি, কারণ নাহলে কাটাকুটি করতে তোমাদের প্রবলেম, সেই নাহলে ভাগ করতে একই আসতো, তোমার এখানে আসতো 0.12 × 10⁻⁴, একই ব্যাপার। চলো আমি ক্যালকুলেশন করবো না বলে ইজিলি করে দিচ্ছি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এরকম ধরনের একটা কোশ্চেন দেবে। নেক্সট কোশ্চেন, দেখো 3 নম্বর কোশ্চেন দিয়েছে 5 সেমি বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনকের, আচ্ছা বাহুর দৈর্ঘ্য কত বলেছে? এল সমান তোমাকে বলে দিয়েছে 5 সেমি, ভেরি গুড। তাহলে এর আয়তন, প্রাথমিক আয়তন কত হবে? 5³ সেমি কিউব, তাহলে 125 সেমি কিউব। উষ্ণতা এত থেকে এত বৃদ্ধি, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত? ডেল্টা টি সমান 578 - 28 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কত আসছে? 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন করলে আয়তন প্রসারণ কত হবে? ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দেওয়া আছে, তোমাকে আলফা বলে দিয়েছে 17 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দেখো যেহেতু আয়তন প্রসারণ বার করতে হবে, আমরা কি জানি? অন্তিম আয়তন প্রসারণ V2 সমান V1 × 1 + গামা ডেল্টা টি
গামা ইন্টু উষ্ণতার পরিবর্তন ছিল, ফর্মুলা ছিল। স্যার গামা তো আমি জানিনি, গামাটা এখান থেকে বার করো। সো গামা ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ আলফা। সো V2 ইজ ইকুয়াল টু V1 মানে হচ্ছে 125 ইন্টু 1 প্লাস গামা মানে হচ্ছে 3 আলফা ডেল্টা টি। আচ্ছা এখানে আরেকবার লিখে রাখো তো, নাহলে কিরকম বিচ্ছিরি লাগছে এতগুলো লেখা আছে। V2 সমান V1 হচ্ছে 125, 1 প্লাস 3 ইন্টু আলফা কত বলেছে 17 ইন্টু 10 raised to the power minus 6 ইন্টু হোয়াট ইজ ডেল্টা টি 550 তাহলে তোমার V2 আসবে 125 ইন্টু 1 প্লাস 17 3 7 51, 3 7 51 ইন্টু 95, বাপরে 51 5-এ কত হয়, 51 5-এ হয় হচ্ছে 255, 255 5, 255 5 হাতে রইল 25, 255 আর 25, 255 আর 25 মানে 260, 280 ইন্টু 10 raised to the power minus 5। কেন এই শূন্যটা দিয়ে একটা শূন্য মানবে, তার মানে এটা হবে 125 ইন্টু 1 প্লাস 0.02805, তার মানে 125 ইন্টু 1.02805। আচ্ছা এটা তোমার আসবে সেমি কিউব, এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করে যেটা আসবে সেটাই তোমার উত্তর, তত সেমি কিউব। তুমি 10 মাইনাস দিয়ে রাখতে পারো, অনেক বড় হবে ক্যালকুলেশন, সেটা আমি আর করছি না, এখানে মধ্যে রেখে দিচ্ছি, কারণ আমার কাছে এখন হাতে ক্যালকুলেটার নেই এখানে। আর ফোনে ক্যালকুলেটার স্যার আপনি ফোনে তো ক্যালকুলেট করে দেবেন, ফোনটা তো আমার এখানে হোল্ড হয়ে আছে, তো এটা তোমরা ক্যালকুলেট করে বসিয়ে নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এইরকম ধরনের কিন্তু কোশ্চেন একটা আসতে পারার চান্স বিরাট, কারণ অনেকটা বড় ক্যালকুলেশন। তবে তোমাকে ক্যালকুলেশন এত কঠিন নেয় কোনো, এখানে ডিজিট একটু কম দিয়ে রাউন্ড ফিগার দেওয়ার চান্সই বেশি থাকে। চলো নেক্সট কোশ্চেন। দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলার আগে আমি ভিডিওটা দেখলাম, এখনই মোটামুটি হয়ে গেছে 1 ঘন্টা 8 মিনিট না 9 মিনিট। এখন আমার স্টুডেন্টরাও বলে যে স্যার আপনি এত লেন্দি ভিডিও দেন, ফলে অনেকে দেখবে না। আমি শুধু একটা কথাই বলি, দেখ যে পড়তে চায় সে নিশ্চয়ই দেখবে। আর এটুকু আমার ছাত্রছাত্রীদের উপর ভরসা থাকে, দে আর দ্য মোস্ট ট্রাস্টেবল পার্সন অ্যাকর্ডিং টু মি। আমি সব থেকে বিশ্বাস করি ওদেরকে, স্টুডেন্টদেরকে। তো কেউ যদি পড়তে চায় সে নিশ্চয়ই 1 ঘন্টার কেউ যদি ভিডিও দেখে সে 1.5 ঘন্টা 1.5 2 ঘন্টার ভিডিও দেখতেই পারে, কারণ তার জিনিসটা তৈরি হচ্ছে সেই জন্যে। তো একটু লেন্দি হবে, লেন্দি তো হয়েইছে, হোক আরও দুটো ভালো কোশ্চেন সলভ হোক। কোনো পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তোমাকে বলে দিয়েছে, তার মানে বিটা তোমাকে বলে দিয়েছে। বিটা ইজ ইকুয়াল টু 2 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের মান কত? আমরা কি জানি, বিটা এফ সমান 5/9 ইন্টু বিটা ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো ছিল। আরে আলফা বিটা গামা সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে একই হয়, সম্পর্ক একই থাকে। তাহলে বিটা সি সমান হবে 9/5 টাইমস ইন্টু বিটা ইন ফারেনহাইট। এত করার দরকারই নেই, তুমি এখান থেকে তো বসিয়ে দাও না, ভ্যালু বসিয়ে দাও। 5/9 ইন্টু 2 × 10⁻⁻6, তার মানে এখান থেকে তোমার আসবে 10/9 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এটা ক্যালকুলেশন করছি না, ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হয়ে যাবে। 1/9 লেখা যাবে, 10⁻⁵ করতে পারো, তো দিস ইজ ইউর অ্যান্সার। এটা তোমার আসবে 1.11 আসবে, মানে 1.11 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এটা তোমার উত্তর হবে। হয়েছে, ফারেনহাইট তো কমে যাবে, কারণ 5/9 টাইমস অফ হয়। তো চলো, এটা ইজি ছিল। এরকম ধরনের তোমার কোশ্চেন দিতে পারে, বিটা দিয়েও দিতে পারে, গামা দিতেও দিতে পারে, আলফা দিয়েও দিতে পারে, কিন্তু ফর্মুলাটা একই, 5/9 টাইমস অফ সেন্টিগ্রেড। ফারেনহাইট ইজ ইকুয়াল টু 5/9 অফ সেন্টিগ্রেড। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেন, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এত, মানে গামা আর তোমাকে বলে দিয়েছে, গামা আর কত
18 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সবই ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সে আছে। এবং কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কাঁচের আলফা তোমাকে বলে দিয়েছে কত, 9 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে গামা কত হবে, গামা কাঁচের গামা হবে 3 ইন্টু 9 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে 3×27 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কাঁচের পাত্রে রাখা পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক, গামা আর সমান কি ছিল, গামা এ প্লাস গামা। তাহলে গামা এ সমান কত হবে, গামা আর মাইনাস গামা। গামা আর কত বলেছে, গামা আর বলেছে 18 ইন্টু 10⁻⁻5 মাইনাস গামা কত 27 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে দেখো এইটাকে আমি -5 করে নিচ্ছি, দেখো এটাকে যদি -5 করে এদিকে নিয়েছি, দেখো -5 করে নিচ্ছি, তার মানে একটা এখানে পয়েন্ট বাড়িয়ে দেবো 2.5, তার মানে 18 - 2.7 ইন্টু 10⁻⁻5টাকে কমন নিয়ে নাও। তাহলে এটা তোমার আসবে হচ্ছে 15.3, 15.3 ইন্টু 10⁻⁻5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দিস ইজ ইউর অ্যান্সার। ইজি কোয়েশ্চেন, তোমাকে সব প্রোভাইডেড আছে, খালি ফর্মুলাতে বসাতে হবে, আর এখানটা একটু ক্যালকুলেশন। তোমার যদি পরীক্ষায় খুব অসুবিধা হয়, তুমি 0 -5 মানে 0.000 তিনটে 018 করে নেবে, এটাকে করে নেবে এই হ্যাঁ, আর এটাকে করে নেবে 0.427 বিয়োগ করে নেবে, তারপরে লিখে দেবে, সেটা করলেও হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো কোশ্চেন নাম্বার 6, দারুণ কোশ্চেন। ভি আয়তনের একটি ধাতব পাত্রের মধ্যে গামা আয়তন প্রসারণ গুণাঙ্ক বিশিষ্ট একটি তরল রাখা আছে। ভেরি গুড। তাহলে ধরো এইখানে একটা জার আছে, এই জারে এইখান পর্যন্ত তরল রাখা আছে, এটা কি তরল, যার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, গামা। পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা পাত্রর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমি ধরছি আলফা, ধরি পাত্রের, দেখো এখানে কোশ্চেন শেষ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ধরলাম। কত হলে সকল উষ্ণতায় ওই পাত্রে ওই তরলের লেভেল একই থাকবে, মানে তরলের লেভেল একই থাকবে মানে, তার মানে নিশ্চয়ই তরলের প্রসারণ আর তরলের আয়তন প্রসারণ যা হবে, এই তরলের আয়তন প্রসারণ যা হবে, এই পাত্রের আয়তন প্রসারণও যদি তাই হয়ে যায়, আয়তন প্রসারণ যদি সমান সমান হয়, তখনই হবে, সে তুমি উষ্ণতা যা ইচ্ছে করো। তাহলে তরলের আয়তন প্রসারণ আর পাত্রের আয়তন প্রসারণ সমান হতে হবে। দেখো তরল যতটা বাড়বে, তরল কিসে বাড়বে, আয়তনে বাড়বে, তরল যতটা বাড়বে পাত্রকেও ততটাই বাড়তে হবে, পাত্রের আয়তনও ততটা বাড়তে হবে, তবেই তো সমান হবে, সবসময় এই একই লেভেল থাকবে, এরও 10 বাড়ছে ওরও 10 বাড়ছে, তো লেভেল তো একই জায়গায় থাকবে, সম পরিমাণ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে তরলের আয়তন প্রসারণ যদি সেম হয়, তাহলে গুণাঙ্কগুলোকেও সেম হতে হবে। প্রসারণ কখন সেম হবে, যদি গুণাঙ্কটা সেম হয়, গুণাঙ্ক লিখে না, বোঝার জন্য আমি প্রথমে প্রসারণ দিয়ে লিখলাম, গুণাঙ্কগুলো তো সেম হতে হবে। এবার আমরা এটা কি জানি, গামা, এটা কত বলেছে, প্রসারণ গুণাঙ্ক মানে 3 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তার মানে গামা সমান কত হতে হবে, 3 আলফা, তার মানে আলফা সমান কত হতে হবে, গামা বাই 3। পাত্রের আয়তন প্রসারণের পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওই তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের 3 ভাগ হতে হবে, তবে হবে। এই যে এখান থেকে এটা ভালো কোশ্চেন। আর একটা কোশ্চেন ছিল আমাদের রায়মার্টিন কোশ্চেন পেপারে, কোশ্চেন ব্যাংকে,
ভলিউম 1-এ সে ধূলিকণা দিয়ে আর গ্যাস দিয়ে অঙ্ক দিয়েছিল, মানে সুন্দর অঙ্ক, পিওর কনসেপচুয়াল অঙ্ক। সেম অঙ্ক তুমি ছায়ার বইয়েতে ক্লাস 11-এর বইয়েতে পাবে। ওটা মনে হয় সেটা ছিল এইখানে মনে হয় ভলিউম 1-এ 10 নম্বর কোশ্চেন ছিল, আর ছায়ার বইয়েতে ওটা আছে মেবি প্রবলেম সেট 1 18 দাগ, না হলে 17 দাগ, এরকম। মানে অনেকদিন আগে করেছি, আমার খেয়াল নেই, না হলে পড়ে দিতাম এক্স্যাক্ট এটা। তো এই ছিল অঙ্ক। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেন 7 নম্বর। কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক 0.9 সিজিএস একক হলে এসআইতে ওর মান কত? এবার তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। এবার বুঝতে পেরেছো আমি এখানে কেন সম্পর্কটা লিখেছিলাম। সিজিএস তাপ পরিবাহিতাঙ্কের, অবশ্যই সিজিএস একক তাপ পরিবাহিতাঙ্কের, সিজিএস একক সমান কত হতো? 420 420 এসআই একক বলেছিল। এখন যদি 1 নম্বরের কোশ্চেন দেয় তুমি ডাইরেক্ট এটা ইউজ করতে পারো। যদি 3 নম্বরের কোশ্চেন দেয় তুমি যেটা এনেছিলাম সেইটা করার পরে এটা করবে। তাহলে এখান থেকে কত হবে? 420 ইন্টু 0.9 এসআই একক। তোমার পয়েন্টের জন্য এটা উড়ে গেল, পয়েন্ট দিয়ে জিরোটা উঠবে। 9 দুগুণে 18, 18 হলো 1, 4 36, 37, 378। এবার এসআই এককটা দিতে হবে। কোশ্চেনের মধ্যে ট্রিক্স আছে, দেখো এবার এসআই একক তুমি লিখলে হবে না, এখানে এসআই এককটা লিখতে হবে। 378 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটা লিখে দেবে তুমি। এখানে এসআই একক লিখে আসবে না, হ্যাঁ, পরীক্ষা নম্বর কেটে নেবে, বলা যায় না, একদম ফেয়ার করে লিখে দিলে। তো এইটা যদি 1 নম্বরে দেয় তাহলে তুমি ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। যদি তুমি 3 নম্বরে দেয় তাহলে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে কী করে এলো এটা। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো 8 নম্বর কোশ্চেন। তামার তৈরি দুটি ধাতব চোঙের দৈর্ঘ্য ও ব্যাসের অনুপাত যথাক্রমে, মানে এইটা কি? দৈর্ঘ্য দুটোর অনুপাত, একটা তামার তার 1, তামার তার 2, দৈর্ঘ্যের অনুপাত এটা, প্রস্থচ্ছেদের এই দৈর্ঘ্যের আর ব্যাসের অনুপাত হচ্ছে এটা। দেখো ব্যাস আর ব্যাসার্ধ, ব্যাস সমান কি হয়? 2 টাইমস অফ ব্যাসার্ধ, তো হয় 2 তো কনস্ট্যান্ট, মানে এর যতটা হবে এটাও ততটা হবে। ব্যাসের বদলে তুমি ব্যাসার্ধ ধরেও করতে পারো। তাপীয় রোধের অনুপাত তাহলে কি? আচ্ছা, চোঙ 1 চোঙ 2, এদের দৈর্ঘ্য L1 L1 2L আর L2 L। ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধ ধরেই করে নাও, R1 সমান হচ্ছে R, আর R2 হচ্ছে 2R, ব্যাসার্ধ ধরেই করো, কোনো অসুবিধা নেই। তাপীয় রোধ ফর্মুলা কি ছিল? RT সমান 1/K ইন্টু D/A, মানে আমি এখানে ডি এর বদলে L নিচ্ছি, কারণ L লিখেছি তো, L/এরিয়া। এখন চোঙ কীরকম হয়? চোঙের এইটা এরিয়া কী হয়? πr², তার মানে RT ইজ ইকুয়াল টু 1/K ইন্টু L/πr²। আর মানে কি? স্যার না স্যার এটা একটু ডি দিয়েছে, ব্যাস দিয়েছে, অনেকে বলবে না ব্যাসই না, একই আসবে উত্তর, 2D হয়েছে, ব্যাস দিয়েছি। আচ্ছা, ডি মানে ব্যাস, হ্যাঁ এখানে। তাহলে এইখান থেকে তুমি আমায় বলো RT সমান 1/K ইন্টু L/π, আর মানে কি হয়? D/2, D/2 মানে D/2L হোল স্কোয়ার, মানে D স্কোয়ার, আর এখানে 4 চলে যাবে। তাহলে দেখো তুমি এইটা কনস্ট্যান্ট, দুটোই তামার তৈরি, তার মানে কেউ কনস্ট্যান্ট, তার মানে RT ইজ প্রপোর্শনাল টু L/D²। তাহলে RT অফ 1/RT অফ 2 ইজ ইকুয়াল টু L1/L2 বাই D1/D2 তার স্কোয়ার। আর অনুপাতগুলো লিখে ফেলো। এর অনুপাত কত? দৈর্ঘ্যের অনুপাত এখানে দেওয়া ছিল 2/1, আর এটা কত? 1/2 এর স্কোয়ার।
তার মানে 2 ইন্টু উপরে চলে যাবে 4, 8, তার মানে 8:1। ইজি কোশ্চেন, তুমি এরকমভাবে করো তবে তাড়াতাড়ি হবে। যে আমি এটা তো জানি, সেখান থেকে মানগুলো বসিয়েছি, এগুলো সব কনস্ট্যান্ট, তার মানে ওদের উপর নির্ভরই করবে না, সব তো কেটে যাবে। তাহলে RT ইজ প্রপোর্শনাল টু L/D স্কোয়ার, তার মানে L1/L2 স্কোয়ার, D1/D2 স্কোয়ার, তোমাকে সব বলে দেওয়া আছে। এইখানে ডি মানে কিন্তু ব্যাস, আর ব্যাস ধরেছি আমি, ডিটা কিন্তু এই দৈর্ঘ্য নয়। দৈর্ঘ্য মানে কি? উইডথ। ওইখানে ডি ধরে করেছিলাম, এখানে এল ধরে করেছি। তো এই ছিল, দ্যাট ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন, খুব সুন্দর কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, দেরি না করে। দেখো 9 নম্বর কোশ্চেন। আচ্ছা, 9 নম্বরের কোশ্চেনের আগে সরি 9 নম্বরের কোশ্চেনের আগে একটা কথা বলি। 8 নম্বরের কোশ্চেনটাতে অনেকের কনফিউশন থাকবে যে স্যার যে পরপর যে অনুপাতগুলো ছিল, এটা তো দুটো আলাদা আলাদা অনুপাতও হতে পারত না। তোমাকে যখন দৈর্ঘ্য বলেছে, প্রথম অনুপাতটা হচ্ছে পরপর দুটোর অনুপাত, মানে 1 আর 2 এর দৈর্ঘ্যের অনুপাত। তারপর একটা কি দিয়েছে? পরপর দুটো 1, 2 এর ব্যাসের অনুপাত। দেখো এই ক্ষেত্রে তুমি ভালো করে বুঝতে পারবে। এইখানটাতে ছেলে মেয়েদের অনেক কনফিউশন থাকে, তো সেক্ষেত্রে তোমাকে এটা একটু বুঝে করতে হবে। দুটি দণ্ডের বেদ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও তাপ পরিবাহিতাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:2, মানে দণ্ড দুটো, 1 নম্বর দণ্ড, 2 নম্বর দণ্ড, তাদের বেদের অনুপাত কত? 1:2। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত 1:2। তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 1:2, পরপর পরপর, এইটারও এইটা, এইটারও এইটা, এইটারও এইটা, এরকমভাবেই পরীক্ষাতে করবে। সেক্ষেত্রে আমরা কি জানি? তাদের তাপীয় রোধের অনুপাত, মানে আমাকে বাদ করতে হবে R(T1/R(T2)। RT এর ফর্মুলা কি ছিল? স্যার দ্যাট ওয়াজ 1/K × D/A। তার মানে এদের অনুপাত হবে 1/K1/K2 × D1/D2 A1/A2। দাও, বসে দাও। অনুপাত কত? হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, তো এটা কেটে যাবে 2:1, খতম। এরকমভাবে তোমাকে ভাবতে হবে। তুমি দেখো না, এখান থেকে ফর্মুলা পেয়ে গেছি, তো বসিয়ে দাও না এখানে। 1 নম্বরের ক্ষেত্রে ধরি K1 সমান তাপ পরিবাহিতাঙ্ক K1 সমান K, 2 নম্বরের ক্ষেত্রে K2 সমান 2K। ওরকমভাবেও করতে পারো, তাতে বেশি খাটতে হবে, তুমি এটা জানো তো। সব এইখানে ডাইরেক্ট ফর্মুলা বলতে পারো, করলে তাড়াতাড়ি হবে একটুখানি। প্রদত্ত বলে লিখে দিয়ে তারপর এটা করে দিলে। So this was the last 9th question. So we need to go for 10th number of question, number 10 question. So চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। তো দেখো আজকের লাস্ট কোশ্চেন। একটি ঘরের কাঁচের জানালার ক্ষেত্রফল তোমাকে বলে দিয়ে, দেখে গেল A সমান তোমাকে বলেছে 2 মিটার স্কোয়ার। কাঁচের বেদ বলে দিয়েছে, বেদ মানে ডি সমান হচ্ছে, আমরা ডি ধরেছিলাম বেদটা, তুমি এল ধরলে এলও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, 2 মিলিমিটার। কাঁচের জানলার ভিতরের ও বাইরের তলের উষ্ণতা যথাক্রমে অত। তার মানে তোমাকে θ1 - θ2 বলে দেওয়া আছে 20 - 5 সমান 15 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ, 30 মিনিট টাইম বলে দেওয়া আছে, 30 মিনিট। আর তোমাকে কে বলে দেওয়া আছে, কে বলেছে তোমাকে 0.002 ক্যালোরি সেকেন্ড ইনভার্স, সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আমরা কি জানতাম? কি পরিমাণ তাপ ঘর থেকে বাইরে বেরোবে, ফর্মুলা কিউ সমান কি ছিল? কে এ θ1 - θ2 বাই ডি উপরে টি, এটা আমাদের ফর্মুলা ছিল। টিটা বড্ড ছোট হয়ে গেছে। এবার দেখো কে এর মান তোমাকে বলে দিয়েছে 0.002। তুমি ওটা লেখা মানে তোমাকে সব সেমিতে নিয়ে যেতে হবে, সব সেমিতে নিয়ে যেতে হবে। আর টাইমটাকে কিসে নিয়ে যেতে হবে? সেকেন্ডে। তাহলে 30 × 60 সেকেন্ড সমান কত? 1800 সেকেন্ড। এটা আছে 2 মিটার স্কোয়ার, 2 × 10⁴, কারণ
1 মিটার মানে কত হয়, মিটার মানে কত হয়, মিটার থেকে সেমিতে গেলে 100, মিটারের স্কোয়ার আছে 100 স্কোয়ার মানে 10 স্কোয়ারের স্কোয়ার 10 টু দ্য পাওয়ার 4 সেমি স্কোয়ার। মিলিমিটার থেকে সেন্টিমিটার 10 টু দ্য পাওয়ার -1, তার মানে 0.2 সেমি। বসাও ভ্যালু, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 ইন্টু থিটা মান -θ2 15। স্যার এটা চেঞ্জ করতে লাগবে না, তো এটা একই আছে, যদি নাও থাকতো তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা ডেল্টা থিটা ছিল, কোনো অসুবিধা হতো না। ডি তোমার বলা আছে 0. আরও আছে, টি এর ভ্যালুটা হচ্ছে 1800 আর এইটা আছে হচ্ছে 0.2। এখন দেখো এইখান থেকে পয়েন্টটা তুলে দাও, এখান থেকেও পয়েন্টটা তুলে দাও, তাহলে এইখানে হয়ে যাবে 1-এর গায়ে 2 শূন্য, আর এইখানেও একটা যাবে 1-এর গায়ে 1 শূন্য, আর এখানে 3টে শূন্য ছিল, কেটে দিল। এইটা দিয়ে এইটা মূল্য, এইটা দিয়ে এইটা মূল্য, 15 দুগুণে 30, 30 ইন্টু 18 আছে, 30 ইন্টু 18 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4। তুমি বেটার টু রাইট এটাকে লিখে নাও, যা আসবে কিন্তু ক্যালোরিতে আসবে, কেন এই ক্যালোরিতে ছিল, দেখো বাকি সবগুলো কেটে দিয়ে, তাহলে এত ক্যালোরি, তার মানে এটা তোমার আসবে 3 18 54 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5 করে দাও ক্যালোরি। এইখান থেকে লেখো 5400 ইন্টু 10 কিউব ক্যালোরি। পাচ্ছিল তো, দুটো নিয়ে এসেছি, তার মানে এটাকে লিখতে পারবো 5400 কিলো ক্যালোরি। 10 কিউব মানে কিলো হয়, তুমি চাইলে এখানে পর্যন্তই উত্তর লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইখানে শুধু ইউনিটগুলো চেঞ্জ করতে হবে, দেখে শুনে ইউনিট চেঞ্জ করবে, এইখানে যেটা থাকবে সেটার ইউনিটে সবাইকে নিয়ে যেতে চাইবে। তো এই ছিল প্রধান 10টা কোয়েশ্চেন, আরও অনেক কোয়েশ্চেন হয় বিভিন্ন ধরনের, সেগুলো টাইম হলে হয়তো করাতাম। তো যাই হোক, পড়াশোনা তোমাদের মতন করে যাও, আর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ওর উত্তরটা। প্রথম 5 জনকে আমি যা বলেছি আমি আমার কথা মতন রাখবো। তো তোমরা ভালো করে পড়াশোনা করে যাও, এটাই আশা রাখবো। আর ভিডিওকে পুরো দেখো, দেখে নিজের মতন করে নোটস বানাও, প্রত্যেক ভিডিওতেই বলে যে নিজের মতন করে নোটস বানাও, আর পড়াশোনা করে যাও, একদম মজা নিয়ে পড়াশোনা করতে থাকো। তো থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর স্টাডি।